আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ শুকরিয়া এবং মেহেরবানি যে আমরা আবারও তানজিম সফটওয়্যারের একটি নতুন আপডেট নিয়ে আসতে পেরেছি। আজকে দেখাবো যে কিভাবে আপনি আপনার সফটওয়্যারটিকে আপডেট দিতে পারবেন এবং আপডেট দেওয়ার পর আপনি নতুন কি কি ফাংশন পেয়ে যাবেন। আজকে আমি আমার সামনে যে সফটওয়্যারটি ওপেন করা রয়েছে সেই সফটওয়্যারটিকে আপডেট দেব। আপডেট দেওয়ার জন্য আমি প্রথমে সফটওয়্যারটিকে বন্ধ করে নিব। আমি আবারও বলতেছি যে যদি আপনার সফটওয়্যারটি ওপেন করা থাকে, যে সফটওয়্যারটিকে আপনি আপডেট দিতে চাচ্ছেন, তাহলে আপনি সেই সফটওয়্যারটিকে বন্ধ করে নিন। আমি এটিকে বন্ধ করে দিলাম। এখন আমাদের যে নতুন আপডেট ফাইলটি রয়েছে সেটিকে ডাউনলোড করতে হবে। সেটিকে ডাউনলোড করার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। অথবা আপনি যদি আমাদের থেকে সফটওয়্যারটি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, সেখানেও আমরা এই ফাইলটিকে দিয়ে দিয়েছি। আপনি এখানে ক্লিক করেও আপডেট ফাইলটি ডাউনলোড করতে পারবেন। যদি কোনো ইউজারকে আমরা এখনো আমাদের গ্রুপে অ্যাড না করে থাকি তাহলে কাইন্ডলি আপনি আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা আপনাকে আমাদের গ্রুপে জয়েন করে দিব। আপডেট ফাইলটি ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করতে হবে। লিংকে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি প্যানেল আসবে। তারপর আমি ডাউনলোড এখানে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি অপশন আসবে। তারপর ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের আপডেট ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে, প্রায় 1 মিনিটের মতো। আমরা অপেক্ষা করি। ফাইলটি প্রায় ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অ্যালার্ট আইকন চলে এসেছে। এখনো আমার কম্পিউটারে ডাউনলোড ফাইলটি আসেনি। কারণ হচ্ছে যে আমার কম্পিউটারে একটি অ্যান্টিভাইরাস স্ক্যানার রয়েছে, যে স্ক্যানারটি ফাইলটিকে আসতে দিচ্ছে না। আপনার কম্পিউটারে যদি এরকমটি দেখায় তাহলে আপনি 3 ডটে ক্লিক করবেন এবং কিপ এখানে ক্লিক করবেন। আর যদি আপনার কম্পিউটারে সরাসরি ফাইলটি ডাউনলোড হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। আমার কম্পিউটারে যেহেতু এরকমটি দেখাচ্ছে তাই আমি 3 ডটে ক্লিক করলাম এবং কিপ এখানে ক্লিক করলাম। তারপর শো মোর এখানে যাওয়ার পর কিপ এনিওয়ে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আপডেট ফাইলটি আমাদের কম্পিউটারে চলে এসেছে। এখন আমাকে এই ফাইলটি খুঁজে বের করতে হবে। আমি খুব সহজেই এখানে ক্লিক করে ফাইলটিকে খুঁজে বের করতে পারি। যদি আপনার কম্পিউটারে এরকম কোনো অপশন না এসে থাকে তাহলে আপনি আপনার কম্পিউটারের দিস পিসি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ডাউনলোডস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার আপডেট ফাইলটি এখানে চলে এসেছে। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই ফাইলটিকে নিয়ে যেতে হবে আমাদের সফটওয়্যারে। আমি ফাইলটিকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটাকে কাট করে নেব, মানে একেবারে নিয়ে নিব। আমি এটিকে কাট করে নিয়েছি। আমি আবারও দেখাচ্ছি, ফাইলটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি কাট এখানে ক্লিক করেছি। এখন আমি আমাদের যে সফটওয়্যারের লোগো রয়েছে লোগোটিকে সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং ওপেন ফাইল লোকেশন এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আপনার সফটওয়্যারের ফাইলগুলো যেখানে রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সফটওয়্যারের ফাইলগুলো রয়েছে। এখান থেকে আপনি ভুলেও কখনো কোনো ফাইলকে ডিলিট করবেন না। শুধুমাত্র আগের যে আপডেট ফাইলটি রয়েছে চাইলে সেটিকে ডিলিট করে দিতে পারেন। আর যদি আপনি রেখে দিতে চান সেটিও করতে পারেন। আপনি জাস্ট এটিকে ক্লিক করুন, তারপর আপনি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। এখন আমি যে আমাদের নতুন আপডেট ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটিকে এখানে পেস্ট করব। তার জন্য আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং পেস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন আপডেট ফাইলটি update.1.5.0 এই ফাইলটি এখানে চলে এসেছে। মোট কথা হচ্ছে আপনাকে এই ফাইলটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনার সফটওয়্যারের ফাইলগুলো যেখানে সেখানে লগইন ফাইলের সাথে আপডেট ফাইলটিকে রাখতে হবে। বাস আপনাকে শুধু এতটুকুই কাজ করতে হবে। এখন update.1.5.0 এই ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করুন। ওপেন করার সময় আপনার সামনে এরকম একটি প্যানেল আসতে পারে। আপনি মোর ইনফো এখানে ক্লিক করবেন, তারপর রান এনিওয়ে এখানে ক্লিক করে দিন। তারপর আপনার সামনে এরকম একটি লেখা আসবে। সফটওয়্যারটি আপডেট করার জন্য আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। আপনি কি রাজি আছেন? রাজি থাকলে জি আমি রাজি আছি এখানে ক্লিক করুন। অর্থাৎ জি আমি রাজি আছি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের কম্পিউটারে যে সমস্ত গুগল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো চলে আসবে। আপনি আপনার মাদ্রাসার যে অ্যাকাউন্ট রয়েছে অথবা আপনি যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্টকে সিলেক্ট করে দিতে পারেন। আমি একটিকে সিলেক্ট করে দিচ্ছি। আমি এটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি প্যানেল আসবে। আপনাকে অ্যাডভান্সড এখানে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর গো টু তানজিম এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি প্যানেল আসবে। তারপর আপনি কন্টিনিউ ক্লিক করে দিন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে লেখা এসেছে দ্য অথেন্টিকেশন ফ্লো হ্যাজ কমপ্লিটেড, ইউ মে ক্লোজ দিস উইন্ডো। অর্থাৎ আমাদের যে অথেন্টিকেশন ছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চাইলে আমি এটিকে বন্ধ করে দিতে পারি। বন্ধ করার পর জি আমি রাজি আছি এখানে আবার ক্লিক করুন। এখন আপনার সামনে লেখা এসেছে আপনার সফটওয়্যারটি আপডেট করা হচ্ছে। আপডেট করতে কিছু সময় লাগতে পারে, দয়া করে আপনার পিসি এবং নেট সংযোগ বন্ধ করবেন না। অর্থাৎ আপডেট হবে এখন, কিছুটা সময় লাগবে। এটি ডিপেন্ড করে আপনার নেট স্পিডের উপরে। যদি নেট খুব ভালো স্পিড থাকে তাহলে দ্রুত আপডেট হয়ে যাবে, আর যদি স্পিড কম থাকে তাহলে আস্তে আস্তে আপডেট হবে। আপডেট হওয়ার সময় আপনি আপনার পিসি বা কম্পিউটারকে বন্ধ করবেন না এবং নেট সংযোগও বন্ধ করবেন না। বাই এনি চান্স যদি আপনার কম্পিউটার ইলেকট্রিসিটির কারণে বা কোনো কারণে বন্ধ হয়ে যায় বা নেট বন্ধ হয়ে যায়, তাহলে পরবর্তীতে আপনি আবার এই আপডেট ফাইলটিকে ওপেন করবেন এবং যেভাবে যেভাবে ডিরেকশন দেওয়া হয়েছে সেভাবে কাজটি করবেন। অর্থাৎ আপনি আবার আপডেট দিয়ে নেবেন। এখন আমাদের সফটওয়্যারটি আপডেট হচ্ছে, আমরা কিছুটা সময় অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ, আপডেট সম্পন্ন হয়েছে, ধন্যবাদ। আমাদের সফটওয়্যারটি আপডেট হয়ে যাওয়ার পর এরকম একটি মেসেজ আসবে। ওকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের সফটওয়্যারটি আপডেট হয়ে গিয়েছে। আপনি চাইলে login.exe এটিকে ওপেন করতে পারেন, অথবা আপনি এটিকে কেটে দিয়ে আপনার যে আইকনটি রয়েছে সেটিতেও ওপেন করতে পারেন। আমি এটিকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমাদের সামনে একটি প্যানেল আসবে, লগইন প্যানেল। লগইন ফর্মে আমি আমার অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, অ্যাডমিনের অ্যাকাউন্ট দিয়ে দিলাম। তারপর ওকে, ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এখন আমরা দেখব যে আমাদের সফটওয়্যারটি আপডেট হয়েছে কিনা। আমরা যদি সেটিংসে যাই, আমরা দেখতে পাচ্ছি যে নতুন কিছু অপশন যোগ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের সফটওয়্যারটি আপডেট হয়ে গিয়েছে। তবুও আমরা সফটওয়্যার পরিচিতি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে tanzim.1.5.0, অর্থাৎ আমাদের সফটওয়্যারটি আপডেট হয়ে গিয়েছে। আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখাবো যে সফটওয়্যারটি আপডেট করার পর আপনি নতুন কি কি পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে ইহতিমাম বিভাগে যাওয়ার পর অফিসিয়েন্টস যদি যাওয়ার পর আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে শিক্ষক বা স্টাফ নিয়োগে আমরা দেখতে পাচ্ছি যে এই প্যানেলটির কিছুটা ডিজাইন পরিবর্তন করা হয়েছে। আপনারা যারা আমাদের সফটওয়্যারটির রেগুলার ইউজার, তিনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমাদের আগের যে প্যানেলটি রয়েছিল সেটিকে আরেকটু অন্যভাবে ডিজাইন করা হয়েছে। আমি এটিকে কেটে দিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে তালিমাতে। তালিমাতের এখানে রয়েছে প্রবেশপত্র। আমাদের প্রবেশপত্র ডিজাইন চেঞ্জ করা হয়েছে। আমি এখানে দিয়ে দিলাম প্রথম সাময়িক পরীক্ষা, এখানে আমি লিখে দিলাম 2024। জামাত দিয়ে দিলাম ইবতেদায়ী আউয়াল। নেক্সট, আমাকে সিকিউরিটি কোড দিতে হবে, আমি তালিমাতে সিকিউরিটি দিয়ে দিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রবেশপত্রটি রয়েছে সেটিকে রিডিজাইন করা হয়েছে এবং কিছুটা স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে। আমাদের আগের যে প্রবেশপত্র রয়েছে সেটি একটু সাদামাটা ছিল, আমরা এটিকে ডিজাইন করে দিয়েছি। আমি এটিকে কেটে দিলাম। তারপর তালিমাতে আইডি কার্ডের কিছুটা পরিবর্তন করা হয়েছে ব্যাক পার্টে, আমি এটি দেখাচ্ছি না। দারুল একামাতে যাওয়ার পর আমরা যদি হাজিরা খাতা প্রিন্ট করতে চাই, জামাত সিলেক্ট করুন। আমি ইবতেদায়ী আউয়াল দিয়ে দিচ্ছি, শিক্ষাবর্ষ অটোমেটিকলি আসছে, না হয় আমি লিখে দিতে পারি এখানে নিজের থেকে। তারপর এই যে একটি অপশন বাড়ানো হয়েছে 10, তার মানে হচ্ছে আমাদের ছাত্রদের খাতা বানানোর পরে শেষে 10টি ঘর খালি থাকবে। যেমন আমি নেক্সটে যদি যাওয়ার পর আমাদের যে এই খাতাটি রয়েছে, আমরা সবার শেষে দেখতে পাবো যে এখানে 10টি ঘর খালি রয়েছে, 31 থেকে নিয়ে 40 পর্যন্ত। আমরা এখানে একটি অপশন দিয়েছি 10-এর, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো খালি ঘর রাখতে পারেন। আমি যদি এখানে 5 লিখে দিতাম এবং নেক্সটে দিতাম, তাহলে আমরা দেখতে পেতাম যে এখানে 5টি ঘর খালি রয়েছে। অর্থাৎ এখন থেকে আপনি আপনার ইচ্ছা মতো ঘর খালি রাখতে পারবেন। অনেক মাদ্রাসায় বছরের মাঝখানে নতুন ছাত্র বেশি আসে, তো আপনারা একটু বেশি খালি রাখবেন। যিনাদের মাদ্রাসায় বছরে কোনো ছাত্র নতুন ভর্তি করা হয় না, তিনারা এখানে খালি না রাখলেও চলবে। তারপর আমি চলে যাচ্ছি দারুল একামার রিপোর্ট খাতা। রিপোর্ট খাতাতেও একই, এখানে আপনি আপনার ইচ্ছা মতো খালি ঘর বাড়াতে পারবেন। হিসাব বিভাগে তেমনই রয়েছে, শুধুমাত্র ভাউচারের ডিজাইনটা পরিবর্তন করা হয়েছে। আপনারা আমাদের আগের ডিজাইন যদি দেখে থাকেন, সেখান থেকে কিছুটা পরিবর্তন করা হয়েছে। তারপর রয়েছে বোর্ডিং বিভাগ। বোর্ডিং বিভাগ দেখানোর আগে আমি প্রথমে ভর্তি বিভাগ দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমরা যদি নতুন ছাত্র ভর্তি করার জন্য ফর্মটিকে ওপেন করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মের ভিতরেও বেশ কিছু পরিবর্তন এসেছে ডিজাইনের ভিতরে। এখানে অবস্থানের একটি অপশন বাড়ানো হয়েছে,
অর্থাৎ আবাসিক অনাবাসিক এটিকে আপনি এখন সিলেক্ট করতে পারবেন। তারপর সবার নিচে কিছু অপশন বাড়ানো হয়েছে, যেমন হচ্ছে আবাসিক ফি এবং মাসিক বেতন। অর্থাৎ অনেক মাদ্রাসায় আবাসিক ফি রয়েছে, মাসিক বেতন রয়েছে, সেগুলো এখানে লেখা যাবে এখন থেকে। তো আমি একটি ছাত্রের তথ্য আপডেট করে নিচ্ছি। জাস্ট আমি এই ছাত্রটিকে আপডেট করে নিচ্ছি। 595 ভর্তি নং টিকে সিলেক্ট করে আমি আপডেটে যাওয়ার পর তার অবস্থান নাম থেকে দিয়ে দিলাম আবাসিক, এবং এখানে তার মাসিক বেতন আমি দিয়ে দিচ্ছি 200 টাকা। যদি আপনার না থাকে, যেমন আবাসিক ফি যদি না থাকে, তাহলে আপনি জাস্ট এটিকে কেটে দিন, অথবা আপনি এখানে 00 দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি জাস্ট এটিকে আপডেট করে নিলাম। এখন এই ছাত্রের তথ্যটি আপডেট হয়ে গিয়েছে, যেমন অবস্থান এখানে এখন লেখা রয়েছে আবাসিক, আর বাকিগুলো নান লেখা রয়েছে। কারণ হচ্ছে বাকিগুলো আবাসিক নাকি অনাবাসিক এটি আপডেট করা হয়নি। এটিকে আপনার আপডেট করতে হবে। আপনি জাস্ট সিলেক্ট করে করে এখানে গিয়ে এখান থেকে আপনি আবাসিক অনাবাসিক তারটা আপডেট করে দিতে পারেন, তাহলে আপনার এটি আপডেট হয়ে যাবে। আমি এটিকে অনাবাসিক করে দিচ্ছি, যেমন আমি এখানে দিলাম অনাবাসিক, আপডেট করে দিলাম। ওকে, এটি অনাবাসিক হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ছাত্রগুলো আবাসিক নাকি অনাবাসিক সেটি চেঞ্জ করে নেবেন। তা আমি ভর্তি নং 595 এই ছাত্রের তথ্য আপডেট করে নিয়েছি। আপনি আপনার সফটওয়্যারটিকে আপডেট দেওয়ার পর আপনার ছাত্রের তথ্যগুলো আপডেট দিয়ে নেবেন। যেমন এভাবে সিলেক্ট করে আপডেটে যাওয়ার পর আবাসিক বা অনাবাসিক যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি নিচে গিয়ে আপনার যেখানে যেখানে নাম লেখা রয়েছে এই দুটিতে আপনি এটিকে কেটে দিতে পারেন, অথবা আপনার যদি থাকে তাহলে আপনি লিখে দিতে পারেন। এভাবে আপনি ছাত্রের তথ্যগুলো আপডেট করে নেবেন। একটু কষ্ট হবে, যেহেতু অনেকগুলো ছাত্র অনেকের রয়েছে, প্রত্যেকের তথ্য এভাবে আপডেট করা। তা আপনারাও একটু কষ্ট করুন। আমরা আপনাদের সুবিধার জন্যই সর্বোচ্চ চেষ্টা করতেছি, এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের সফটওয়্যারগুলোকে আপডেট করতেছি। তো আমাদের সাথে আপনারাও একটু কষ্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করি এতটুকু সহযোগিতা আপনারা আমাদেরকে করবেন। এখন আমি চলে যাচ্ছি বোর্ডিং বিভাগে। তারপর আমি চলে যাচ্ছি টাকা আদায়। টাকা আদায়ে যাওয়ার পর আমি ছাত্র থেকে টাকা নিব, এখানে ক্লিক করলাম। আমি 595 এই ছাত্রের আইডি লিখে দিলাম। তারপর চেক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রের কি কি বিষয় রয়েছে সব চলে এসেছে। এখানে খোরাকি, তার খানার টাকাটা এখানে লেখা হয়নি, সম্ভবত আমি নিজেই লিখিনি। ভর্তি বিভাগে যাওয়ার পর 595 আপডেটে যাচ্ছি। যাওয়ার পর আমি দেখতেছি অনুমোদন বিদ্যুৎ বিল খোরাকি, যেহেতু এখানে খানার টাকা লেখা নেই আমি লিখে দিলাম 1900 টাকা। তারপর আমি আপডেটে ক্লিক করছি। তারপর আমি আবার চলে যাচ্ছি বোর্ডিং এ। যাওয়ার পর টাকা আদায় এখানে চলে গেলাম। যাওয়ার পর আইডি নং লিখে দিলাম। তারপর চেক করার সাথে সাথে ছাত্রের সমস্ত তথ্য চলে এসেছে। এখন আমি কোন কোন বিষয়ের রসিদ কাটতে চাই সেগুলো সিলেক্ট করব। যেমন আমি খোরাকের টাকা নিব, খোরাকের রসিদ কাটবো। মাসিক বেতন নিব, মাসিক বেতনের রসিদ কাটবো। এই জন্য আমি এটিকে চেক করে দিচ্ছি। আবাসিক ফি যেহেতু নেই আমি এটি নিব না, আনচেক রেখে দেব। তারপর রয়েছে অটো রসিদ। আপনি যদি সফটওয়্যার কর্তৃক অনুমোদিত রসিদ কাটতে চান তাহলে আপনি এটিকে চেক দিবেন, আর না হয় আপনি এটিকে আনচেক রেখে দিবেন। যিনারা আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতেছেন আপনারা জানেন যে আমাদের সফটওয়্যারটিতে দুই ধরনের রসিদ ব্যবহার করা যায়। এক হচ্ছে সফটওয়্যারে অনুমোদন করা থাকবে, আরেকটি হচ্ছে যে বাহিরে ছাপানো হয়েছে, যেটিকে আপনি শুধু এন্ট্রি করবেন। তো আমাদের এই সফটওয়্যারে কোনো অটো রসিদ নেই, তাই আমি এটিকে চেক দিচ্ছি না, আনচেক রেখে দিলাম। তারপর আমি নেক্সটে ক্লিক করব। এখানে 100 লেখা রয়েছে, রসিদ নং 1। আপনার এখানে এরকম থাকবে, বা কিছু লেখা থাকলেও আপনি আপনার মন মতো বই নং এবং এখানে রসিদ নং লিখে দিবেন। আমি বই নং দিলাম 100, রসিদ নং 1। নাম লেখা রয়েছে, ঠিকানাও লেখা রয়েছে। ফান্ড দিতে হবে, ফান্ড দিলাম লিল্লা ফান্ড। বাবদ দিচ্ছি, আমি দিয়ে দিলাম খোরাকি। তারপর পরিমাণ 1900 লেখা রয়েছে, আমাকে জাস্ট এখানে বাংলাতে লিখতে হবে। আমি লিখে দিচ্ছি 1900 টাকা মাত্র। তারপর ওকে, বোর্ডিং সুপারে স্বাক্ষর দিতে হবে। আমি দিয়ে দিলাম বোর্ডিং। যেহেতু আমি খোরাকির রসিদ কাটতেছি, আপনি দেখবেন যে এখানে আপনার খোরাকির চারদিকে মার্জিন দেওয়া রয়েছে। আমি সাইন দিয়ে দিলাম। তারপর সেভ দেওয়ার পর আমাকে একটি মেসেজ দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ টাকা আদায় সফল হয়েছে, আপনি কি আদায় রসিদ প্রিন্ট করতে চান কিনা। আমি যদি ইয়েসে ক্লিক করি তাহলে আমার এই রসিদটি প্রিন্ট হয়ে যাবে, আর যদি আমি নোতে ক্লিক করি তাহলে প্রিন্ট হবে না। এখন আমার সামনে মাসিক বেতনের রসিদটি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খোরাকি থেকে এখন মাসিক বেতনে মার্জিন চলে গেছে, তার মানে এখন আমি মাসিক বেতনের রসিদ কাটতেছি। আমি রসিদ নং দিয়ে দিলাম 2, ফান্ড সিলেক্ট করতে হবে, দিয়ে দিলাম সাধারণ ফান্ড, বাবদ দিয়ে দিলাম মাসিক বেতন। তারপর কথায় লিখতে হবে, আমি কথায় লিখে দিচ্ছি 200 টাকা মাত্র।
তারপর আমি সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলাম। আমি কি রসিদটি প্রিন্ট করব কিনা আমাকে জিজ্ঞাসা করতেছে, আমি নো দিয়ে দিলাম, অর্থাৎ আমি রসিদ প্রিন্ট করব না। আলহামদুলিল্লাহ, প্রক্রিয়াটি সফল হয়েছে। ওকে, ওকেতে ক্লিক করার পর এই ছাত্র থেকে আমার টাকা সবগুলো নেওয়া শেষ। অর্থাৎ আমি চাইলে একজন ছাত্র থেকে একসাথে খাবারের টাকা, মাসিক বেতন, আবাসিক ফি সবগুলো একসাথে নিতে পারবো এবং খুব সহজেই এবং খুব দ্রুত নিতে পারবো। আমি এটিকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের থেকে কেটে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে দুটি রসিদ কেটেছি সেই দুটি রসিদের তথ্য এখানে চলে এসেছে। 1900 টাকা সেটি হচ্ছে খাবার বাবদ খোরাকি, 200 টাকা তার মাসিক বেতন। আপনি যদি এখান থেকেও চান তাহলে তার রসিদটি প্রিন্ট করে দিতে পারেন। সিলেক্ট করার পর প্রিন্টে যাওয়ার পর প্রিন্ট রসিদে ক্লিক করলে রসিদটি প্রিন্ট হয়ে যাবে। এই তো ছিল যে আপনি ছাত্রদের থেকে কিভাবে টাকা নেবেন। রসিদ কাটার সময় আরো একটি বিষয় রয়েছে, যেমন আমি আবারও 595 লিখে চেক করলাম। তারপর আমি খোরাকিতে যাওয়ার পর নেক্সটে গেলাম। আমাদের সামনে এই যে রসিদটি এসেছে, অনেক সময় দেখা যায় যে আমাদের তারিখ পরিবর্তনের প্রয়োজন পড়ে। দেখা গেছে যে আমি 2-3 মাসের আগের তথ্যগুলো সফটওয়্যারে এন্ট্রি করতে চাচ্ছি, তখন আমাদের তারিখ তো এটিই থাকে, সেজন্য কিছুটা সমস্যা হচ্ছিল অনেকের। এজন্য আমরা তারিখ চেঞ্জ করার অপশন দিয়েছি। আপনি জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ক্যালেন্ডার আসবে। আপনি আপনার মন মতো যে মাসের তথ্য এখানে সেভ করতে চাচ্ছেন, অর্থাৎ যে মাসের রসিদ কাটতে চাচ্ছেন, সেটিকে সিলেক্ট করে দিন। তারপর ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন 14 মার্চ 2024 চলে এসেছে। অর্থাৎ আপনি চাইলে এখান থেকেও আপনি আপনার তারিখ চেঞ্জ করতে পারবেন। আমি কেটে দিচ্ছি। এখন আমি দেখাবো বোর্ডিং বিভাগের আদায় অনাদায় শীট। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি প্যানেল আসবে। এখান থেকে আপনি চেক করতে পারবেন যে কোন কোন ছাত্র টাকা দিয়েছে, এটাও চেক করতে পারবেন যে কোন কোন ছাত্র টাকা দেয়নি, আর এটিও চেক করতে পারবেন যে কোন ছাত্রের খাবারের টাকা কত, তার মাসিক বেতন কত, আবাসিক ফি কত, এগুলো আপনি চেক করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি কিতাব বিভাগে চলে গেলাম, জামাত দিলাম, ফজিলতে উলা, আদায় অনাদায় শীট। বোর্ডিং এর টাকা আদায় শীট মানে এটিতে সিলেক্ট করে দিলে যে যে টাকা দিয়েছে তাদের নাম আসবে। আর যদি অনাদায় শীট সিলেক্ট করি তাহলে যারা টাকা দেয়নি তাদের নাম আসবে। আমি বাবদ দিয়ে দিচ্ছি মাসিক বেতন, তারিখ সিলেক্ট করতে হবে, দিয়ে দিলাম মার্চে। তারপর আমি যদি নেক্সটে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে মাসিক বেতনে টাকা অনাদায় শীট অর্থাৎ ফজিলতে উলা জামাতের এই সকল ছাত্র তারা এখনো টাকা দেয়নি। তো যারা টাকা দিয়েছে তাদেরটাও আপনি প্রিন্ট করতে পারবেন। তখন আপনাকে বোর্ডিং এর টাকা অনাদায় শীট এটিকে সিলেক্ট করে লিখতে হবে বোর্ডিং এর টাকা আদায় শীট। এখন আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে কারো নাম আসেনি, তার মানে হচ্ছে কোনো ছাত্র এখনো মাসিক বেতন দেয়নি। আমরা দেখি যে ভর্তি বিভাগের ফজিলতে উলা 595 এই ছাত্রের টাকা আমরা একটু আগে গ্রহণ করেছি। আমি দেখে নিই বোর্ডিং বিভাগের টাকা আদায় 595, তার থেকে আমরা খোরাকির টাকা নিয়েছি, তারিখ হচ্ছে 17 মে অর্থাৎ মে 2024। তা আমরা এখন দেখব যে মে মাসের অর্থাৎ 2024-এর মেতে কে কে খোরাকের টাকা দিয়েছে, এটি আমরা চেক করব। চলে গেলাম আমি বোর্ডিং বিভাগে, তারপর টাকা আদায় অনাদায় শীট, কিতাব বিভাগ, জামাত হচ্ছে ফজিলতে উলা। আমি দেখব যে কে কে টাকা দিয়েছে, তার মানে বোর্ডিং এর টাকা আদায় শীট, বাবদ হচ্ছে খোরাকি দিয়ে দিলাম। তারপর আমাকে তারিখ সিলেক্ট করতে হবে, আমি দিলাম মে 2024। নেক্সট। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাত্রের নাম চলে এসেছে, অর্থাৎ এই ছাত্রটি টাকা দিয়েছে, তার টাকা হচ্ছে 1900 টাকা। আর যদি আমি মাসিক বেতন দিয়েছি কিনা সেটি চেক করতাম, তাহলে মাসিক বেতন নেক্সট, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রটি মাসিক বেতন দিয়েছে 200 টাকা। আর যদি আমি দেখতে চাই যে কোন ছাত্রের কত টাকা করে নির্ধারিত রয়েছে, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে নির্ধারিত টাকার তথ্য শীট, তারপর আমাকে দিতে হবে নেক্সটে ক্লিক। নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যেখানে চলে এসেছে কার কত টাকা। 595 আইডি, তার খোরাকি হচ্ছে 1900, মাসিক বেতন 200, আবাসিক ফি 00। আর এখানে যে ঘ ড হ ব আসছে, এর কারণ হচ্ছে আমরা এই ছাত্রের তথ্যগুলোকে আপডেট করিনি। যেমন 234 ছাত্র, আমি দেখাচ্ছি। ভর্তি বিভাগে চলে গেলাম, আমি তারপর চলে যাচ্ছি সার্চে, 234 লিখে আমি সার্চ করলাম, সিলেক্ট করে আপডেটে গেলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে নান রয়েছে, দিয়ে দিলাম আবাসিক, এবং নিচেও নান রয়েছে। আমি আবাসিক ফি দিয়ে দিলাম 400 টাকা। ধরে নিলাম যে তার মাসিক বেতন নেই, আমি জাস্ট এটিকে কেটে দিলাম, আপডেট করে দিলাম।
এখন আমি যদি আমাদের বোর্ডিং বিভাগের শীট প্রিন্ট করি, চলে গেলাম কিতাব বিভাগ, জামাত ফজিলত উলা, নির্ধারিত টাকার তথ্য শীট। আমার বাবদ সিলেক্ট করতে হবে না, যেহেতু আমি জাস্ট কত টাকা নির্ধারণ সেটি দেখতে চাচ্ছি। নেক্সট। এখন আপনারা দেখুন যে এই ছাত্রের এখানে খালি চলে এসেছে, অর্থাৎ এগুলো হচ্ছে ইংরেজিতে যে নাম লেখা থাকে তার কারণে আসতেছে। আপনি যদি আপনার ছাত্রের তথ্যগুলোকে চেঞ্জ করে নিন তাহলে দেখবেন যে আপনার এখানে আর আসবে না। আপনি একটু কষ্ট করে আপনার তথ্যগুলোকে চেঞ্জ করে নেবেন। এখন আমি চলে যাচ্ছি সেটিংসের ডাটা সংরক্ষণ অথবা পুনরুদ্ধার। যদি আমি ডাটা ব্যাকআপ রাখতে চাই তাহলে আমি সংরক্ষণে যাব, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর ডাটা সংরক্ষণ রাখার জন্য সিলেক্ট করুন, এমন একটি প্যানেল আসবে। আমি যদি পার্টিকুলার কোনো একটি ডিপার্টমেন্টের ডাটা সংরক্ষণে রাখতে চাই তাহলে আমি সেটিকে সিলেক্ট করব। আর যদি আমি সবগুলো ডাটা ব্যাকআপ করতে চাই তাহলে আমি সবগুলো এখানে ক্লিক করে দিব, তারপর ওকে। ওকেতে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ, প্রক্রিয়াটি সফল হয়েছে। ওকে, অর্থাৎ আমাদের ডাটাগুলো ব্যাকআপ হয়ে গিয়েছে। আমি যদি আমাদের সমস্ত ডাটা এখন ফরম্যাট করে দেই তবুও আমি আমাদের ডাটাগুলো ফেরত আনতে পারবো। আমি সেটিংসে চলে যাচ্ছি, যাওয়ার পর আমি ফরম্যাট করে দিচ্ছি, সবগুলোকেই ফরম্যাট করে দিচ্ছি। ওকে, ইয়েস, অ্যাডমিনের কোড দিতে হবে, দিয়ে দিলাম। দয়া করে অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ, ফরম্যাট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে দ্বিতীয়বার ফরম্যাট দেওয়ার আগেই হেল্প সেন্টারে যোগাযোগ করুন। ধন্যবাদ। তার মানে হচ্ছে কেউ যদি ডাটা ব্যাকআপ রাখা ছাড়াই ফরম্যাট দিয়ে দেয় তাহলে দ্বিতীয়বার ফরম্যাট দেওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনার ডাটাগুলোকে কিভাবে ফেরত আনা যায়। কিন্তু আপনি যদি বারবার ফরম্যাট দিয়ে দেন, দুইবার ফরম্যাট একসাথে দিয়ে দেন, তাহলে আর আমরা আপনার ডাটা ফেরত আনতে পারবো না। আমি কেটে দিচ্ছি। ওকে, এখন যদি আমি দেখাই তাহলে আপনি দেখুন আমাদের কোনো তথ্য নেই, ভর্তি বিভাগে কোনো ছাত্রের তথ্য নেই। এখন আমি সমস্ত তথ্য আবার ফেরত নিয়ে আসব। সেটিংসে চলে যাচ্ছি, ডাটা সংরক্ষণ, পুনরুদ্ধার। পুনরুদ্ধারে যাওয়ার পর আমি সবগুলোকে সিলেক্ট করে দিলাম। ওকে, অ্যাডমিনের কোড দিতে হবে, দয়া করে অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ, প্রক্রিয়াটি সফল হয়েছে। এখন যদি আমি দেখাই তাহলে দেখুন আমাদের সফটওয়্যার ডাটাগুলো ফেরত চলে এসেছে। ভর্তি বিভাগে গেলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত তথ্যই ফেরত এসেছে। অর্থাৎ আমরা চাইলে এখন থেকে সফটওয়্যারের ডাটাগুলো ব্যাকআপ রাখতে পারবো এবং চাইলে সেগুলোকে ফেরতও আনতে পারবো। সেটিংসে মোটামুটি এই বিষয়গুলোই ছিল। সফটওয়্যার পরিচিতিতে আপনি দেখতে পাবেন যে আপনার সফটওয়্যারটির ভার্সন কত, 1.5.0, প্রোডাক্ট আইডি 7। এটি হচ্ছে আপনার সফটওয়্যারের আইডি, আপনাকে যেটি জানতে হবে। পরবর্তীতে যদি আপনি আপনার সফটওয়্যারের মেয়াদ বাড়াতে চান অথবা আপনি যদি পার্মানেন্ট করতে চান তাহলে আমাদেরকে আপনার সফটওয়্যারের আইডি নাম্বারটি বলতে হবে। এছাড়াও টুকিটাকি কিছুটা পরিবর্তন হয়েছে যেগুলো সময়ের স্বল্পতার কারণে আমি দেখাতে পাচ্ছি না। আপনারা যখন সফটওয়্যারটি ব্যবহার করবেন তখন ইনশাল্লাহ আপনারা তা পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা থাকলে আপনারা নির্দ্বিধায় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে বলতে পারেন, অথবা আপনি আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সমস্যাটি সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে আমাদের তানজিম সফটওয়্যারটি ব্যবহার করার জন্য, এবং স্পেশালি থ্যাঙ্কস তাদেরকে যেনারা আমাদের সফটওয়্যারের বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে অবগত করিয়েছেন এবং আমরা তিনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী পরিবর্তন করতে পেরেছি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।